আসসালামু আলাইকুম। তেজগাঁও মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ। আজকে আমাদের প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হলো জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়টি এটি মূলত 11তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা যা যা শিখব তা হলো জিনতত্ত্ব কী এবং এই জিনতত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল দুটি সূত্র প্রবর্তন করেছেন এবং এই সূত্র দুটির আবার ব্যতিক্রমী কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো আমরা শিখব এবং সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা কিছু বাস্তবিক সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং একইভাবে আমরা দেখব যে বিবর্তন, জীবের বংশ পরস্পরায় কিভাবে বিবর্তন সাধিত হয় সে বিষয়টি আমরা আলোচনা করে থাকব। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় সেটি হলো জিনতত্ত্ব এবং বিবর্তন। তো প্রথমেই আমরা যদি সংজ্ঞায়িত করি, জিনতত্ত্বকে এভাবে সংজ্ঞায়িত করতে পারব: জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরস্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকেই সাধারণত বংশগতি বা জিনতত্ত্ব বলে থাকি। আরেকটি শব্দ এখানে আমরা পেয়েছি, সেটা হলো বিবর্তন। বিবর্তন মূলত কোনো জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য যে বৈশিষ্ট্যগুলো, মূলত জিনগত যে বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পরায় পরিবর্তন হয়ে বা সঞ্চারণ হয়ে বা অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী বংশধরে যদি স্থানান্তরিত হয় তখন তাকে আমরা বিবর্তন বলে থাকি। এখানে আমরা একজনের ছবি দেখতে পাচ্ছি, ইনি হলো গ্রেগর জোহান মেন্ডেল বা জিনতত্ত্বের জনক বলা হয় ওনাকে। এখানে আরও একটি ছোট প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে যে মেন্ডেলিজম বলতে আমরা কি বুঝি। মূলত গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়াবাসী, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন। তিনি মূলত এই ধর্মযাজকের সময় তিনি যে চার্লসে ছিলেন সেখানে তিনি মটরশুঁটি গাছের উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেখান থেকে তিনি জিনতত্ত্বের এই গতিবিধির উপর দুটি সূত্র প্রবর্তন করেন। এজন্য গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়ে থাকে। তিনি মূলত 1822 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। অবশ্য তার স্বপ্ন ছিল তিনি একজন শিক্ষক ও বিজ্ঞানী হবেন, কিন্তু দরিদ্রতার কারণে তার এই স্বপ্ন পূরণ হয় নাই। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ ত্যাগ করে তিনি অস্ট্রিয়ার একটা ব্রুন শহরে গির্জায় শিক্ষানিবেশে মনোযোগ দেন এবং সেখানে তিনি 1857 সালে 34 প্রকার মটরশুঁটি গাছের উপরে বংশগতির রহস্য উদ্ঘাটনের জন্য পরীক্ষা নিরীক্ষা চালান এবং সেখানে তিনি দুটি সূত্র আবিষ্কার করেন, যে দুটি সূত্রকে আমরা মনোহাইব্রিড ক্রস ও ডাইহাইব্রিড ক্রস সূত্র নামে পরিচিত আমাদের কাছে। তিনি 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে এটি জমা দেন, তার এই পরীক্ষার ফলাফল। এবং অতি সাধারণ এই পরীক্ষার গুরুত্ব 19বিংশ শতাব্দীতে কেউ উপলব্ধি করতে পারেনি। তবে 1884 সালের 6 জানুয়ারি তার এই সূত্রগুলো মূলত প্রতিষ্ঠা লাভ করে এবং দুঃখজনক হলো তার মৃত্যুবরণ করার পরেই এই সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করে। তার মৃত্যুর প্রায় 16 বছর পরে 1900 খ্রিস্টাব্দে তিনজন বিজ্ঞানী, যারা হলেন হিউগো ডে ফ্রিস, কার্ল করেন্স এবং এরিক এস্টেমের্ক, এই বিজ্ঞানীরা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে তার এই যে দুটি সূত্র ছিল সেই সূত্র দুটিকে এস্টাবলিশ করেন এবং পরবর্তীতে আবিষ্কার ও প্রকাশনার মাধ্যমে সেটি রচিত হয় এবং জীববিজ্ঞানের বংশগতি
বিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি শাখারই আবির্ভাব ঘটেন। মূলত তার এই অবদানের জন্যই তাকে জিনতত্ত্বের জনক বলা হয়ে থাকে। এবার আমরা কিছু সংজ্ঞা পড়ব, কারণ এই অধ্যায়টি পড়তে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো কতগুলো আলাদা ধরনের কিছু শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। এই শব্দগুলো যদি আমরা পরিচিত হতে না পারি তাহলে আমাদেরকে সাধারণত এই অধ্যায় পড়তে গেলে আমরা সমস্যার সম্মুখীন হব, যার কারণে আমরা কিছু শব্দ এবং এর ব্যাখ্যা আমি দেবার চেষ্টা করব। প্রথমেই যেটি আছে সেটি হলো জিন। মূলত ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত বা কার্যিক একক হিসেবে কাজ করে, অথবা ডিএনএর গঠন একককেও আমরা অনেক সময় জিন বলে থাকি, অথবা অনেকে সংক্ষেপে বলে থাকে যে বংশগতির ধারক ও বাহক, মানে বংশ পরস্পরের যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় যার মাধ্যমে তাকে আমরা জিন বলে থাকি। তৃতীয়টি লোকাস। ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানে নাম হলো লোকাস, মানে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থান যেখানে জিনগুলো অবস্থান করবে, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট যে স্থানে এই জিনগুলো অবস্থান করবে বা সেই স্থানটিকে বলা হবে লোকাস। এরপরেরটি এলিল বা এলিলোমরফ বলা হয়। সমসমস্ত ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়াকে একটি অপরটি অ্যালিল বলে। মানে সমসমস্ত একই রকম যদি দুটো জিন একই বৈশিষ্ট্য বহন করে এবং তারা যদি পরস্পর পাশাপাশি অবস্থান করে তবে এই নির্দিষ্ট এই জিন জোড়াকে বলা হবে অ্যালিল। এর একটিকে অপরটির অ্যালিল বলা হয়। অবশ্য দুটি বিপরীতধর্মী অ্যালিলও থাকতে পারে, যেমন একটি প্রকট বৈশিষ্ট্য আর একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য হতে পারে। জিনের দুটি জিন থাকতে পারে যে জিনটি একটি আরেকটার বিপরীতধর্মী হতে পারে। কোনো একটি জিন দেখা গেল লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, অন্য একটি জিন সাধারণত খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। এরপরে হোমোজাইগাস। হোমোজাইগাস শব্দের অর্থ হলো যে একই রকম। যদি কোনো একটা জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হয় তখন তাকে আমরা হোমোজাইগাস বলবো। মানে আমরা বলতেছিলাম যে একটা জিনের বা একটা ক্রোমোজোমের একজোড়া জিন একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এই জিন জোড়ার যদি দুটির বৈশিষ্ট্য একই রকম হয় বা একই প্রকৃতির হয় তখন তাকে আমরা হোমোজাইগাস বলি। যেমন সাদা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি আমরা বিবি দুটি জিন ধরি এবং দুটি জিন যদি একই রকম প্রকট হয়, প্রচ্ছন্ন হবে না, দুটি প্রকট হবে, তখন তাকে বলা হবে হোমোজাইগাস জিন। তারপরে হেটারোজাইগাস। হেটারোজাইগাস হলো কোনো একটা জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল, যে এলিল দুটো থাকবে সে এলিল দুটো অসম প্রকৃতির হবে। অসম প্রকৃতি বলতে আমরা কীরকম বুঝবো? অসম প্রকৃতি বলতে আমরা বুঝবো যে এটি হলো একই বৈশিষ্ট্য ধারণ করার জন্য, একটি বৈশিষ্ট্য হলো টি, লম্বা বৈশিষ্ট্য ধারণ করার জন্য, প্রকাশ করার জন্য আমরা বলি টি। এখন এটি প্রকট জিনটি হলো ক্যাপিটাল টি এবং ছোট টি যদি স্মল টি দ্বারা আমরা সাধারণত সেটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে থাকি। তো এই প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না। বাট এলিল দুটি একই রকম না, ভিন্ন ধরনের। যে একটা এলিলে দুটি অসম প্রকৃতির যদি দুটি জিন থাকে তখন তাকে বলা হবে হেটারোজাইগাস জিন। প্রকট বৈশিষ্ট্য বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে, আবারও বলছি আমি কথাটি, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য হোমোজাইগাস জীবে সংকরায়নের ফলে মানে
একটি জীবের সাথে আরেকটি জীবের জিনের যে সংকরায়ন ঘটানো হবে, সেই সংকরায়নের ফলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা সাধারণত প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেয়ে থাকে। এখন প্রকট বৈশিষ্ট্য কীরকম, যদি আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই, যে মটর গাছের লম্বা মটর গাছ ও খাটো উভয় ধরনের লক্ষণের জন্য একটি করে জিন থাকবে। উভয় ধরনের লক্ষণের জন্য একটি করে জিন থাকবে, সেটি হলো ক্যাপিটাল টি এবং স্মল টি। লম্বা বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল টি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য স্মল টি। কিন্তু দেখা যাবে যে হোমোজাইগাস অবস্থায় যখন দুটি ক্যাপিটাল টি মানে হোমোজাইগাস একটি মটরশুঁটি লম্বা ধরনের, আরেকটি মটরশুঁটি গাছ খাটো, সেটির জিনের বৈশিষ্ট্য স্মল টি দুটি। এই দুটি যখন সংকরায়ন করা হবে জীবের মধ্যে, তখন যে জীবটা নতুন একটি যে মটরশুঁটি পাওয়া যাবে, মটরশুঁটি গাছ পাওয়া যাবে, সে দেখা যাবে সেই মটরশুঁটি গাছের সবগুলোই লম্বা বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে, কারণ এখানে প্রকট বৈশিষ্ট্য ছিল লম্বা জিনে, প্রকট বৈশিষ্ট্য ছিল, তাই লম্বা বৈশিষ্ট্যটি এখানে প্রকাশ পাবে। যদি কখনো এরকম সংকরণের ফলে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় প্রথম বংশধরে, তাকেই আমরা সাধারণত প্রকট বৈশিষ্ট্য বলে থাকি। এরপর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি কি ওই একই কথা, যেটি প্রকাশ পাবে না সেটিকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে হেটারোজাইগাস জীবে আমরা হোমোজাইগাসের কথা বলেছিলাম, এবার যদি হেটারোজাইগাস জীব হয়, মানে যে জীবটি নতুন করে তৈরি হলো, যে মটরশুঁটি গাছটি, যেখানে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটি জিনিস আছে, কিন্তু বাট প্রকাশ পেয়েছে প্রকট বৈশিষ্ট্যটা, মানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, বাট সেখানে কিন্তু খাটো বৈশিষ্ট্যের জিন উপস্থিত আছে। যদি এরকম হয়, এরকম দুটি জীবের মধ্যে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, বা তাদের যে জিনের যে বৈশিষ্ট্য, সে জিনের বৈশিষ্ট্য হেটারোজাইগাস, মানে সেখানে প্রকট এবং প্রচ্ছন্ন দুই ধরনের জিনই দ্বারাই জীবটি গঠিত। এরকম দুটি জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে দেখা যাবে একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হবে, অন্যটি অপ্রকাশিত থাকবে। জীবের এই অপ্রকাশিত যে বৈশিষ্ট্য থাকবে তাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1 জনুতে দেখা যাবে প্রথম বংশধরে লম্বা ও খাটো উভয় ধরনের বৈশিষ্ট্য পাওয়া থাকলেও শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, আর মটর গাছের খাটো বৈশিষ্ট্যটি প্রকাশ পায়নি। এই যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেল না, সেই বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে ফিনোটাইপ। ফিনোটাইপ শব্দের অর্থ হলো যদি কোনো একটি জীবের জিনোটাইপিক দ্বারা নিয়ন্ত্রিত জীবের যেটা বাহ্যিক লক্ষণ প্রকাশ পাবে, তাকেই বলা হয় ফিনোটাইপ। মানে জীবটি দেখতে কীরকম, জীবটির আকার কীরকম, জীবটির বর্ণ কীরকম, এইগুলো যখন প্রকাশ পাবে, সেই প্রকাশের যে বাহ্যিক যে লক্ষণগুলো প্রকাশ পাবে, তাকেই বলা হবে ফিনোটাইপ। আমি আরও যদি সহজ করে বলি, জিনোটাইপ হলো তার ডিএনএর ভিতরগত জিনের গঠনগত যে পরিবর্তন, তাকে বলা হয় জিনোটাইপ। আর ফিনোটাইপ হলো এই জিনগত বৈশিষ্ট্যের ফলে তার যে বাইরের যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে বা বাইরের যে লক্ষণটা প্রকাশ পেয়েছে, তাকে বলা হবে ফিনোটাইপ। তো এরপরে আসি জিনোটাইপ। জিনোটাইপ অলরেডি আমি বলে ফেলেছি, তাও আবার বলছি, যে কোনো একটা জীবের যে জিন যুগলের যে গঠন বা ভিতরে জিনগত যে বৈশিষ্ট্যটা, যেটা বাইরে থেকে দেখা যাবে না, বাট ভিতরে এটির পরিবর্তন ঘটবে। যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল টি দুটি, আবার স্মল বৈশিষ্ট্যের জন্য দায়ী স্মল দুটি টি। আবার যদি এরকম হয় যে হেটারোজাইগাস হয়, মানে লম্বা বৈশিষ্ট্যও থাকবে, খাটো বৈশিষ্ট্যও থাকবে, বাট প্রকাশ পাবে একটা, কিন্তু বাইরে থেকে দেখা যাবে যে ফিনোটাইপিকভাবে সেটি লম্বা, কিন্তু জিনোটাইপিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে তার মধ্যে খাটো বৈশিষ্ট্য থেকে যায়। যেমন অনেক সময় বংশ পরস্পরের জীবের এরকম দেখা যায় যে বাবা মা দুজনই হয়তোবা লম্বা হয়েছে, কিন্তু তার পরবর্তী যে সন্তান হয়েছে সেটি খাটো হয়েছে, কারণ তার পূর্বপুরুষ হয়তোবা এই খাটো জিনের বৈশিষ্ট্য প্রকাশ বহন করেছে, যার কারণে বাবা মায়ের মধ্যে এই জিনের প্রভাব থেকে গিয়েছে প্রচ্ছন্নভাবে, যা পরবর্তী বংশধরে প্রকাশ পেয়েছে।
তো এটা হলো জিনোটাইপিক বৈশিষ্ট্য। তো আমরা যদি এই কথাগুলো যেগুলো বলছি এগুলো আমরা আবার বৃহৎভাবে দেখতে পাব, পরবর্তীতে যখন সূত্রগুলো পড়ব তখন আমরা দেখতে পাবো। তবে সবার আগে আমি একটা কথা বলে নিই, সেটি হলো এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে কোনো একটা জীবের একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটি জিনের প্রয়োজন হবে। আবারও বলছি, একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটি জিনের প্রয়োজন হবে, অন্যথায় সে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। যদি লম্বা বৈশিষ্ট্য হয় তাহলে দুটি ক্যাপিটাল টি, যদি স্মল বৈশিষ্ট্য হয় তাহলে দুটি স্মল টি, অথবা একটা ক্যাপিটাল টি এবং স্মল টি মিলেও একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, বাট সেখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাক, কিন্তু জিন দুটি হতে হবে, এক জোড়া জিন হতে হবে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া। সেটি কালো বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য, খাটো বৈশিষ্ট্য, বা কালো বা সাদা বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্যই হোক, যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এলিলে এক জোড়া জিন থাকতে হবে। একটি এলিল, ওই যে বললাম আমি এলিল, মানে এলিল বলতে ডিএনএর একটা নির্দিষ্ট স্থান, লোকাস, সেই লোকাসে এক জোড়া সমসমস্ত জিন থাকবে। এরপরে আসি আমরা মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস বলতে, আচ্ছা তার আগে আমি আরেকটু কথা বলে নিই, সেটা হলো অপত্য বংশ বা প্যারেন্টাল জেনারেশন বলতে কী বুঝি। আমি একটু আগে বলছিলাম যে কথাটি, যে F1 জনু বা F2 জনু, সেগুলো হলো বংশ, মানে প্রথম বংশধর যেটা উৎপন্ন হবে, দ্বিতীয় বংশধর যে হবে, মানে তার পিতামাতা যা আছে তারপরে যে বংশধরটা হবে, সে বংশ পরস্পরায় যে আমরা হিসাব করে থাকি তাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলে থাকি। মনোহাইব্রিড ক্রস, আমরা ম্যান্ডেলের যে সূত্রটির কথা বলেছিলাম, তিনি দুটি সূত্রের প্রবর্তন করেছিলেন। তার প্রথম হলো মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস, এটাকে আমরা বলি যে জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস ঘটানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। যেমন একজোড়া বৈশিষ্ট্য, কয়জোড়া? একজোড়া বৈশিষ্ট্য। যেমন একজোড়া বলতে কি, কালো ও বাদামি, এখানে দুটা বৈশিষ্ট্য, কালো ও বাদামি বর্ণের গিনিপিকের মধ্যে, মানে এখানে একজোড়া বৈশিষ্ট্য শুধুমাত্র, মানে দুই ধরনের গিনিপিক আমরা নিব, যার গিনিপিকের একটি বৈশিষ্ট্য হবে কালো, তার যে গিনিপিকের গায়ের যে লোম, সে লোমের বৈশিষ্ট্য হবে কালো, এবং আরেকটা যে গিনিপিক নেব তার লোমের বৈশিষ্ট্য হবে বাদামি। এখানে কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য, সে লম্বা না খাটো, এগুলো ইগনোরেবল, শুধু একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করব, একজোড়া বৈশিষ্ট্য, সেটা হলো কালো এবং বাদামি। এই বর্ণের গিনিপিক নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মনোহাইব্রিড ক্রস করালে দ্বিতীয় বংশধরে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটাই প্রকাশ পাবে। আমি আবারও বলছি যে প্রথম বংশধরে সাধারণত প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায়, কিন্তু দ্বিতীয় বংশধর যখন হবে তখন প্রকট এবং প্রচ্ছন্ন দুটি বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, যার অনুপাত হবে 3:1। এবং ম্যান্ডেল তার প্রথম সূত্রটিকে এই জন্য এক সংকর ক্রসের উপর ভিত্তি করেই প্রণয়ন করেছেন। যদি এরকম এক মনোহাইব্রিড বলতে একটি বৈশিষ্ট্য বা একজোড়া বৈশিষ্ট্য দিয়ে যদি কখনো ক্রস করানো হয় তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস, যার সাধারণ অনুপাত হলো 3:1। এরপর ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস বলতে আমরা বুঝব যদি জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য হয়। আগে আমরা এক জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলাম, কালো এবং বাদামি, এবার আমরা দুই জোড়া বৈশিষ্ট্য নেব, মানে এবার একটা গিনিপিকের লোমের দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হলো তার বর্ণ আর একটা হলো তার দৈর্ঘ্য, মানে কালো বর্ণ ও ছোট লোমধারী গিনিপিক এবং বাদামি বর্ণ ও লম্বা লোমযুক্ত গিনিপিক। তার মানে এখানে দুই জোড়া বৈশিষ্ট্য হয়েছে, এক জোড়া হলো কালো ও ছোট লোমধারী, আর একটা হলো বাদামি ও লম্বা লোমধারী। এক্ষেত্রেও প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পাবে, কিন্তু যখন দ্বিতীয় বংশধর প্রকাশ পাবে তখন প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, এবং দেখা যাবে যে 4 ধরনের গিনিপিক উৎপন্ন হবে। এটা 9:3:3:1, এই 4 ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন আমরা গিনিপিক পেয়ে থাকব। এগুলো আমরা বৃহৎভাবে পড়ব, আমরা শুধু সংজ্ঞার জন্য আজকে এ পর্যন্ত শিখলাম। আমরা এটা মনে রাখবো যে মনোহাইব্রিড ক্রস বলতে আমরা বুঝবো যে একটি মাত্র এক জোড়া বৈশিষ্ট্য হবে,
একজোড়া বৈশিষ্ট্যর জীবের মধ্যে ক্রস ঘটানো হবে। আর ডাইহাইব্রিড ক্রস যখন বলবো তখন আমাদের দুটি বৈশিষ্ট্যের মধ্যে দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটানো হবে, কালো ও ছোট লোমধারী, বাদামি ও লম্বা লোমধারী। এবং দেখা যাবে যে তার যে দ্বিতীয় বংশধর হবে সেখানে 4 ধরনের গিনিপিগ, মানে 4 প্রকারের গিনিপিগ পাওয়া যাবে, যার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকবে এবং তার অনুপাত হবে 9:3:3:1। এরপরে টেস্ট ক্রস। টেস্ট ক্রস হলো আমরা দু ধরনের বংশ পরস্পর প্যারেন্টাল জেনারেশন দিকে, যেটা F1 আর F2, মানে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধর। এই F1 F2 জনুর বংশধরগুলো যদি হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে যদি আবার মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন ঘটানো হয় তখন তাকে বলা হবে টেস্ট ক্রস। মানে আমরা জানার জন্য, শুধুমাত্র জানার জন্য যে তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য কী ছিল, কারণ আমরা F1 বা F2 বংশধরে যে হোমোজাইগাস না হেটারোজাইগাস ছিল তা জানার জন্য আমরা কি করব, যে মাতৃবংশে, মানে তার একদম মাতৃ যে বংশটা ছিল যেখান থেকে তার উৎপত্তি ঘটেছে সেই মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিষয়। বিশুদ্ধ বলতে যে সেখানে শুধুমাত্র খাটো বৈশিষ্ট্য যদি হয় শুধুমাত্র 2টা টি হবে, স্মল টি, এই খাট প্রচ্ছন্ন, এবং সেটা হবে প্রচ্ছন্ন, মানে প্রকট বৈশিষ্ট্য হবে না, মানে লম্বা বৈশিষ্ট্য প্রকট সেটা নেব না, আমরা খাটো বৈশিষ্ট্য নেব এবং সেটা অবশ্যই বিশুদ্ধ, মানে দুটোই খাটো জিন নেব, যে হচ্ছে স্মল টি নিয়ে লক্ষণ বিশিষ্ট জীবের মধ্যে সাথে সংকরায়ন ঘটাবো। তাহলে দেখা যাবে যে এদের F1 ও F2 জনুর জিনোটাইপ বের করা যায় এটা করলে। যেমন শঙ্কর লম্বা একটা মটর গাছ নিলাম যেখানে তার জিনোটাইপ হলো ক্যাপিটাল টি এবং স্মল টি দুটোই আছে, আর একটা হলো বিশুদ্ধ খাটো একটা মটর গাছ নিব যার মাতৃ বংশের বিশুদ্ধ খাটো, মানে দুটাই স্মল টি নিলে যদি আমরা সংকরায়ন ঘটাই তখন তার জিনোটাইপিক অনুপাত পাবো 1:1। তার মানে তার আদি যে বংশধরটা ছিল সেটা আসলে হোমোজাইগাস না হেটারোজাইগাস অবস্থায় ছিল সেটা জানার জন্যই যে টেস্ট করা তাকে বলা হয় টেস্ট ক্রস। ব্যাক ক্রস বোঝাই যাচ্ছে যে পিছনের দিকে যাওয়া, মানে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন ঘটানো, মানে F1 জনুর একটা হয়ে হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে এটা সংকরায়ন ঘটালে তখন যে রেজাল্ট পাওয়া যাবে তাকে বলা হবে ব্যাক ক্রস, মানে পিছনের দিকে গিয়ে একদম প্রথম বংশধরের সাথে গিয়ে তার যে পিতামাতা ছিল তার এক সদস্যের সাথে যদি সংকরায়ন ঘটিয়ে যে টেস্ট করা হয় তাকে বলা হয় ব্যাক ক্রস। জিনোম জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি, মানে আমরা যে এক একটা জীবের যে জননকোষ থাকে বা যে গ্যামেট থাকে সেই গ্যামেটের মধ্যে বা যে জননকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের মধ্যে মোট যে জিনের সংখ্যা তাকে বলা হয় জিনোম। এখানে অনেকেই আবার জিনোমের সংজ্ঞা দিতে গিয়ে বলে যে একটা জীবের যত জিন আছে সমষ্টিকে জিনোম বলে, আসলে তার এটাকে জিনোম বলে না। জিনোম বলতে আমরা শুধু একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সংখ্যাকে সমস্ত সংখ্যাটি বলে থাকি, কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রাণীর যদি সমস্ত জিনের একটা রেখাচিত্র অঙ্কন করা হয় সেটিকে বলা হয় পুরো একটি জীবনচিত্র, জীবন রেখাচিত্র বা জিন চিত্র বলা হয়। কিন্তু জিনোম বলতে আমরা সাধারণত বলবো যে জীবের একটা মাত্র জননকোষ থাকবে যেখানে ক্রোমোজোমের মধ্যে যে সেই ক্রোমোজোমের মধ্যে সমস্ত যে জিন বা যত সংখ্যক জিন উপস্থিত থাকে সেই জিনের যে সমষ্টি থাকবে তাকে আমরা জিনোম বলবো। তো আজকে যে সংজ্ঞাগুলো আমি শিখালাম এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংজ্ঞাগুলোর সাথেই পরবর্তীতে আমাদের যে টপিকস যে সূত্রগুলো আমরা মেন্ডেলের প্রথম এবং ফার্স্ট ল সেকেন্ড ল এবং এই ফার্স্ট ল সেকেন্ড লয়ের যে ব্যতিক্রম আমরা পড়ব সেখানে কিন্তু আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ বহন করবে। তখন পড়তে গিয়ে যদি এসব সংজ্ঞা আমি আর দ্বিতীয়বার রিপিট করব না, তখন আমি
এই এই কথা যেগুলো আমি এই যে শব্দগুলো আমি এখন শেখানোর চেষ্টা করলাম, জিনতত্ত্ব বিষয়ক এই শব্দগুলো, এ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সে সে কিন্তু সামনের দিকে পড়তে তার একটু সমস্যা হবে, এই অধ্যায়টি পড়তে বা আলোচনা করতে একটু সমস্যা হবে। এজন্যই আমি সময় নিয়ে এই অধ্যয়ন করার আগেই আমি এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে নিলাম। আজকে আর বেশি দূর পড়াবো না, আজকে এ পর্যন্তই শেষ। তোমরা এই সংজ্ঞাগুলো বাসায় বসে খুব ভালোভাবে দেখবে এবং পড়বে আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।